খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। শ্রমিকের অধিকার হরণ করলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরা সবসময় সে পদক্ষেপ নিই। তীব্র গরমে জনজীবনের ত্রাহি অবস্থা। রেকর্ড তাপমাত্রায় পড়ছে চুয়াডাঙ্গা, যশোর। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 4-5 দিন, জানালো আবহাওয়া অফিস। যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। গত বাধা পদ্ধতিতেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার। আবহাওয়া বিবেচনায় নিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখার পরামর্শ। এই যে গরমের সময় এটা কিন্তু একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক। কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ এবং হত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টান্তমূলক বিচারের দাবি স্বজন ও গ্রামবাসীর। গাজা ইস্যুতে তীব্র রূপ নিল যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলন। নজিরবিহীন কড়াকড়ির পরও ক্যাম্পাস ছাড়ছেন না শিক্ষার্থীরা। চলছে ব্যাপক ধরপাকড়। দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর জানাবো। টানা তাপপ্রবাহে সারা দেশে ত্রাহি অবস্থা, হাঁসফাঁস করছে জনজীবন। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। গতকাল 52 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা ও ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে প্রচণ্ড দাবদাহ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। খুব দরকার ছাড়া বাইরে কেউ বের হচ্ছে না। খুব গরম পড়ছে, এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকে দেখেন ওই তবু ঢেকে রেখেছি, বিক্রি কোনো কাস্টমার আসছে না। এদিকে বৃষ্টির প্রত্যাশায় আজও বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8:15টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন মুসল্লিরা। আয়োজনে ছিল রাজবাড়ী জেলা ইমাম কমিটি। অংশ নেন পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা ইমাম কমিটি এবং ধর্মপ্রাণ সহস্রাধিক মুসল্লি। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, চলমান তীব্র দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর রহমতের জন্য করেন কান্নাকাটিও। এদিকে কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। কাল বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে, তবে গ্রীষ্মকাল হওয়ায় স্বাভাবিকভাবে অনুভূত হবে গরম, জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। কিন্তু সারা দেশের তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও 4 থেকে 5 দিন লাগবে। সকালে ব্রিফিংয়ে তিনি আরও জানান, আজও তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ ও ঢাকার পশ্চিম অঞ্চলে জারি থাকবে 48 ঘন্টার হিট অ্যালার্ট। আজ থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এবং কাল থেকে অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এসব অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমবে। বিভিন্ন স্থানে 1-1.5 ঘন্টার মতো বৃষ্টি হতে পারে, তাতে অস্বস্তি কিছুটা কমবে। তবে 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। খুলনা, রাজশাহী, রংপুর এবং সেই সাথে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, অন্য অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করিনি। তবে যেহেতু এইসব অঞ্চলের তাপমাত্রা এখনো ওই কিছুটা কমের দিকে আসবে, কিন্তু মানুষের ভিতরে যে অনুভূতিটা, গরমের যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু থাকবে।
গত বাধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার। প্রতি বছর পাঠদানের জন্য নির্ধারিত 185 দিন। গ্রীষ্ম আর শীতকালীন ছুটিও প্রতিবার দেওয়া হয় একই সময়। বিশ্লেষকরা বলছেন, সনাতন এই ধারণা বাদ দিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত। আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঈদ শেষে স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে। 29 এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়, আবার বলা হয় বন্ধ। তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয়। দ্বিধায় পড়েন শিক্ষার্থী, অভিভাবকরা। তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা। এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন। প্রশ্ন হলো, শিক্ষা কার্যক্রম পরিচালনায় একাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায়? এক বছরে বাচ্চারা 185 দিন স্কুলে যাবে এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই 180 দিনের মধ্যে তো ওই ছুটি ছাটাগুলো সব কিছু অ্যাড আছে, তাহলে আমি 180 দিন যদি ফিক্স করি তাহলে আমার ছুটিটাকে আমি ইচ্ছা করে ফ্লেক্সিবল আমি এদিক সেদিক নিতেই পারি। প্রশ্নটা হলো, এই যে গরমের সময়, এটা কিন্তু এটা একটা, আমি তো আবারও বলছি, এটা একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ। প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে। একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয়? আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ? না, আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে কখনো যোগাযোগ হয় নাই। তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল 7 দিনের বন্ধ দিল, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল। শিক্ষা ক্যালেন্ডার সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক, অবশ্যই তাকে আবহাওয়া অধিদপ্তরের এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য জায়গায় যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে, যেমন এই বছর বলো এল নিনো আসবে, গত বছর কিন্তু ফোরকাস্ট করে, তাই গত বছর যখন ফোরকাস্ট করা হলো, তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম আমি কেন সেটা কনসিডার করলাম না? শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময় উপযোগী হবে। পৃথিবীর কোনো দেশে 2টা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়, এটা আমার জানা নেই। এটা একমাত্র বাংলাদেশে আছে। এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে একভাবে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আসা একভাবে, যে কারণে ওই বাচ্চারা কনফিউজ হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই খবরের শুরু থেকেই সারা দেশে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের কথা বলছিলাম। আজও তাপপ্রবাহের দিক দিয়ে এগিয়ে আছে চুয়াডাঙ্গা জেলা। আমরা এই মুহূর্তে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলা। আমাদের সহকর্মী জিশান আহমেদ জানাবেন সেখান থেকে রেকর্ড তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা আজকেও চুয়াডাঙ্গাতে। তো সেখানকার জনজীবনে আসলে কেমন প্রভাব পড়ছে বা প্রশাসনে এ নিয়ে কি পদক্ষেপ নিল একটু জানাবেন। মনির, চুয়াডাঙ্গায় আজকে বেলা 12টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং আপনি জানেন যে গতকাল এই জেলার তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা চুয়াডাঙ্গার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। শুধু গতকাল এবং আজকেই নয়, টানা 19 দিন কিন্তু চুয়াডাঙ্গার পরিস্থিতি ঠিক এরকমই, মানে বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আসলে রাস্তায় নেমেছে তারা এবং তারা আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা দেখেছিলাম যে সকালে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, খাবার, স্যালাইন দেওয়া হয়েছে, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। একই সাথে কিন্তু চুয়াডাঙ্গার বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখছি যে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এই পথচারীদের মধ্যে, তৃষ্ণার্ত মানুষের মধ্যে খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি
নানা ধরনের শরবত বিতরণ করছে এবং এগুলো কিন্তু বিনামূল্যে। যার যার জায়গা থেকে আসলে সবাই চেষ্টা করছে যে পরিস্থিতি কোনো রকমে মোকাবেলা করার জন্য, এবং সবাই যেখান থেকে এক হয়েছে সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য আসলে যার যার সাধ্যমতো সবাই সবার মতো চেষ্টা করছে। এই সাথে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই তথ্য সেটি বলছে যে আজও কিন্তু আসলে চুয়াডাঙ্গার তাপমাত্রা এরকম 42 ডিগ্রির ঘর ছুঁতে পারে অথবা তা অতিক্রম করতে পারে। হয়তোবা সেটা 3টার পরেই আমরা বলতে পারবো যে চুয়াডাঙ্গার পরিস্থিতি আজকে কীরকম যাবে। সব মিলে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিস আগামী 2-1 দিনের মধ্যে কোনো ধরনের সুখবর দিতে পারেনি, অর্থাৎ আগামী 3 দিনের পূর্বাভাসে কিন্তু চুয়াডাঙ্গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বলাই যায় যে আগামী 2 দিন কিংবা 3 দিন পর, অর্থাৎ আগামী 5 তারিখের পরে চুয়াডাঙ্গায় একটি বৃষ্টির পূর্বাভাস আছে এবং তখন হয়তো বা পরিবেশ কিছুটা শীতল হতে পারে বলে। নিশ্চয়ই জিশান, আপনি আপনার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ। জিশান জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে। শ্রমিকদের কল্যাণ আওয়ামী লীগের দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও দেওয়া হয়নি ছাড়। সকালে মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবছরের মহান মে দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য। আমি যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের কেউ বঞ্চিত করলে ছাড় পাবে না, তা যতই ক্ষমতাবান হোক না কেন। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকরা যেন ভালো থাকে সেজন্য বিলাসিতায় ছাড় দিয়ে হলেও তাদের কল্যাণে আরও অর্থ ব্যয়ে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। সেই সাথে কারো প্ররোচনা বা উস্কানিতে নিজের রুটি রুজির জায়গা কলকারখানা ধ্বংস না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। শ্রমিকদের যে কোনো সমস্যার সমাধানে তাঁর দুয়ার সবসময় খোলা, এমনটা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি আমার দুয়ার খোলা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক জনসভা করবে শ্রমিক লীগ। বিকেলে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতিমধ্যে সেখানে জমায়েত হতে শুরু করেছেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। আমরা একই সাথে আওয়ামী লীগের এই বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগের এই সমাবেশের পাশাপাশি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ এবং র্যালি করবে বিএনপি। আমরা শুরুতে বিএনপির এই সমাবেশ থেকে একটু সরাসরি দেখে আসি। ইতিমধ্যে সেখানে গণজমায়েত হতে শুরু করেছে। আমরা যাচ্ছি, আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান সেখানে আছেন। শরীফ, একটু জানতে চাই যে তীব্র গরমের কারণে তো কয়েকদিন আগেই বিভিন্ন সমাবেশ স্থগিত করেছিল বিএনপি, তো আজকে আসলে এরকম এই সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন এবং বিএনপিও কি বলছে আজকের এই সমাবেশ নিয়ে? মনির, আপনি জানেন যে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছরই হচ্ছে বিএনপি এখানে অর্থাৎ পল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালি করে থাকে। এবারও তারা তাদের যে মেন ব্যানার সেখানে লিখেছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি। সমাবেশটি হওয়ার কথা 3টা থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা। আর র্যালি হবে কি না সেটি এখন পর্যন্ত আমি নিশ্চিত না। এই কারণে যে শ্রমিক দল সহ বিভিন্ন
নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির, অর্থাৎ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা, তাদের সঙ্গে আমি দফায় দফায় কথা বলেছি। তারা এখন পর্যন্ত বলতে পারছেন না যে র্যালিটি এখান থেকে শুরু হয়ে কোথায় যাবে, অর্থাৎ কোথায় থেকে শুরু হবে কোথায় শেষ হবে সেটি পরিষ্কার কোনো ধারণা নেই। তারা বারবার যেটি বলছেন, তারা পুলিশের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। হয়তো পুলিশ অনুমতি দিলে র্যালি হতে পারে, না হলে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়েই তাদের আজকের এই কর্মসূচি শেষ হবে। এর মধ্যে বিভিন্ন থানা, জেলা, ওয়ার্ড থেকে নেতাকর্মী আসতে শুরু করেছে। আপনি জানেন যে প্রচণ্ড রৌদ্র, সেটি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখেছি নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিভিন্ন স্পটে তারা জমা হতে শুরু করেছে। আমরা আশা করছি যে নির্দিষ্ট যেই সময় দুপুর 3টায় তাদের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 4টার মধ্যে শেষ করবার কথা রয়েছে। এখন জাসাসের নেতৃবৃন্দ প্রতিবাদী গান করছেন। মনির, যে অনেক ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম খান। পরবর্তীতে এ নিয়ে আবারও সংবাদে জানবো আপনার থেকে। দর্শক, আমরা বলছিলাম যে বিএনপির পাশাপাশি আজকে আওয়ামী লীগও শ্রমিক জনসভা করবে বঙ্গবন্ধু এভিনিউতে। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে। শান্ত, প্রস্তুতি কেমন দেখছেন সেখানে, এবং এই তীব্র গরমের মধ্যেও এই যে সমাবেশ, তো আওয়ামী লীগ কি বলছে আজকের এই শ্রমিক সমাবেশ নিয়ে? মনির, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই 1 মে বিশ্ব শ্রমিক সংহতি দিবস উপলক্ষে যে বিশাল শ্রমিক সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন বলতে হবে। এবং আমরা দেখেছি যে আসলে মঞ্চসজ্জা থেকে শুরু করে সাউন্ড সিস্টেম এবং আসন বিন্যাস সবই আসলে সম্পন্ন করে ফেলেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে তাদের সাউন্ড সিস্টেম চেক করার পর্বটাও আমরা দেখেছি। যদিও আসলে এখন পর্যন্ত নেতাকর্মীরা এসে পৌঁছাননি। আমি দেখতে পাচ্ছি যে আসলে পুরো সড়ক জুড়ে রোদ থাকার কারণে অনেকেই কিন্তু সড়কের দুই পাশে যেই ছায়াযুক্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেকে অবস্থান নিয়েছেন। এবং বলতে হবে যে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা হয়তোবা আরও কিছুক্ষণ পরে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। আনুষ্ঠানিকভাবে 3টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে প্রধান অতিথি হিসাবে ওবায়দুল কাদের তিনি উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং অন্যান্য কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এখন পর্যন্ত বলতে হবে যে তীব্র যে গরম বা তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের মধ্যেও আসলে এই আয়োজন তারা কিন্তু পজিটিভলি দেখছেন যে আসলে যেই সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মধ্যে তাপের তীব্রতা অনেকটাই কমে আসবে এবং হয়তোবা 4টা নাগাদ আনুষ্ঠানিকভাবে, আরও আগে শুরু করলেও 4টা নাগাদ হয়তোবা যে সমাবেশ, সে সমাবেশের মূল পর্বটি অনুষ্ঠিত হবে। ততক্ষণে তীব্রতা অনেকটাই কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। মনির, জি, অনেক ধন্যবাদ আপনাকে শওকত মঞ্জুর শান্ত। তিনি জানাচ্ছিলেন বঙ্গবন্ধু এভিনিউ থেকে। যাচ্ছি পরের খবরে। বামপন্থীরা এই সরকারের পতন চায়। পুরানা পল্টনে মে দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে গেছে। শুধু তাই নয়, শুধু শ্রমিক না, দেশে কোনো মানুষেরই অধিকার নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। শ্রমিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অধিকার আদায়ে সংগ্রামের তাগিদ দেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে র্যালি বের করে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। এ সময় রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা জোরদারের দাবি জানান শ্রমিকরা। ক্ষমতা যদিও মজুরি বৃদ্ধি করে হয়েছে, আমি মজুরি প্রতিনিধি হিসাবে যে মাইনা হয়েছে এতে করে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এবার বছরে যেটা বলা হয়েছে রেশনিং ব্যবস্থা এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা চাই যাতে ওইটা চালু হয়, খুব দ্রুত চালু হয়। আমরা দাবি জানাবো অবশ্যই নারীদের জন্য বৈষম্যতা দূর করতে হবে, নারী বান্ধব কর্মস্থল দিতে হবে। দিনটি পালনে নানা কর্মসূচি পালন করে সিপিবি ও দলের সহযোগী সংগঠনগুলো। তীব্র গরম উপেক্ষা করেও অনুষ্ঠানে ছিলেন সিপিবির বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান খান। তাতে শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি ওঠে। যারা সত্যিকার নীতিবান বামপন্থী তারা এই সরকারের পতন চায়, এই সরকারের অবসান চায়। সিপিবির সাবেক সভাপতির অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সব বন্দোবস্ত করে দেশে লুটপাট চালাচ্ছে। আমি এবং দামি এইভাবে নির্বাচনের নামে একটা প্রহসন করেছে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তার কোনো দায়বদ্ধতা থাকে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার মধ্যবিত্তরা আদায় করে দিবে না, তাই সংগ্রামের বিকল্প নেই। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। রংপুরে শ্রমিক হাসপাতাল, স্থায়ী রিকশা স্ট্যান্ড, ন্যায্য মজুরি এবং নির্দিষ্ট শ্রম ঘণ্টা বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিকরা। সকালে নগরীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন আয়োজনে ওঠে এই দাবিগুলো। বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা ছোট ছোট মিছিল নিয়ে ডিসি কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। আমরা চাই আমার শ্রমিক নির্বিঘ্নে এই রংপুর মহানগরীতে যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। জিনিসের দাম বেশি, আমরা মনে করেন রিক্সার দাম মনে করেন আগে ছিল 250 টাকা, এখন হলো 350 টাকা দেওয়া লাগে। আমার শ্রমিকেরা 350 টাকা তুলবে না, বাড়ির খরচ করবে। খুলনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল 8:30টায় রেলওয়ে স্টেশন থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। অনুষ্ঠানে সিটি মেয়র, সংসদ সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরে মে দিবসের র্যালি হয়েছে। সকাল 8টায় যশোর কালেক্টরেট ভবন থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে সেখানেই শোভাযাত্রা শেষ হয়। জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যালিতে অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো ব্যানার নিয়ে দিবসের অনুষ্ঠানে যোগ দেয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সকালে আলিয়া মাদ্রাসার সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহুনি এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। নদী ভরাট ও গাছ কেটে সরকার লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রকৃতি আর তার প্রতিশোধ নিচ্ছে এখন। এই দুর্যোগ মানব সৃষ্ট বলে মন্তব্য করেন রিজভী। রাজধানীর মিরপুর এলাকায় পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি আজ। এরপরই বলেন, শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে সেটা উন্নয়ন নয়। রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় আওয়ামী লীগ, এমন সরকারকে জনগণ কেন রক্ষা করবে? তোলেন এই প্রশ্ন। জনগণ চায় নির্বাচিত সরকার। গত 15 বছর ধরে ফ্যাসিবাদী সরকার বল প্রয়োগ করে জনগণের স্বাধীনতা কুক্ষিগত করে রেখেছে এমন অভিযোগ তার। অভিযোগ করেন, অতি ভারতপ্রীতির কারণে ক্ষমতায় টিকে রয়েছে, কিন্তু গণতন্ত্র ধ্বংস হচ্ছে। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট, আর এই টাকা পাচার করব দেশে বিদেশে। এই দুর্যোগের কারণ শুধু প্রাকৃতিক দুর্যোগ উপরেই আমরা ছেড়ে দিলে হবে না। প্রকৃতিকে বিরক্ত করার জন্য এই খরা, এই বন্যা, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব 11 সংবাদ সম্মেলনে করে জানিয়েছে, গতকাল রাতে তাকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, সদর দক্ষিণ উপজেলার খিলপাড়ান গ্রামের দুবাই প্রবাসী জাকির হোসেনের মেয়ে 8.5 বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুর গত 29 এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘাতক মফুর লালসার শিকার হয় সে। ধর্ষণের পর ঝুমুর চিৎকার করলে গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে ওই দিন বিকেলে ঝুমুরের মরদেহ একটি ধান ক্ষেতের ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মফিজুল ইসলাম মফু পেশায় রাজমিস্ত্রি। নৃশংস এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছত্রভঙ্গে নজিরবিহীন ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে হটিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। আটক করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। এতে অবশ্য দমন করা যাচ্ছে না আন্দোলনকারীদের। ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে চলছে স্লোগান, তীব্র প্রতিবাদ, বিক্ষোভ চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ঢল প্রায় 24 ঘন্টা হ্যামিল্টন হল দখল করে রেখেছিল শিক্ষার্থীরা। তাদের সরাতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
রাতের মধ্যেই খালি করে ফেলা হয় ভবন। ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ স্লোগান আর পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গণগ্রেফতারের শিকার হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচিত ক্যাম্পাস, সেখানে প্রশাসন যেভাবে পুলিশ ডেকে এনেছে তা উদ্বেগজনক। আমি নিজেই একজন ইহুদি। ফিলিস্তিনিদের জীবন এবং দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ জরুরি। এত কড়াকড়ি ভয়ভীতির পরও অবশ্য দমন করা যাচ্ছে না শিক্ষার্থীদের, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও তীব্র রূপ নিয়েছে চলমান আন্দোলন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় এখনও তাঁবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি। ইসরায়েলের পতাকা, গাজার অভিযান বিরোধী ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত স্ট্যানফোর্ড সহ 40টির বেশি বিশ্ববিদ্যালয়। ছাত্রদের পাশাপাশি আন্দোলনে সামিল রয়েছেন শিক্ষকরাও। মানুষকে হত্যা করা হচ্ছে, একটি পুরো জাতির বিরুদ্ধে গণহত্যা চলছে। 30 বছর ধরে এই ক্যাম্পাসে আছি, এমন ছাত্র আন্দোলন দেখিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দূরত্ব, তার মধ্যে একটি সেতু তৈরি করেছে। একই আবেগ ও অনুভূতি নিয়ে একসাথে হয়েছে সবাই। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, MIT সহ একের পর এক বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলের নাম পাল্টে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে রাখা হয় হলের নাম, তবে সেটি আনুষ্ঠানিক কোনো নামকরণ ছিল না। মঙ্গলবার বিক্ষোভকারীরা হ্যামিল্টন হলের দখল নিয়ে তার নামকরণ করে হিন্স হল। এ সময় তারা সাদা রঙের কাপড়ের ওপর লাল রঙের হিন্স হল লিখে তা ঝুলিয়ে দেন। ব্যানারটিতে শিশুর প্রতিকৃতিও আঁকা হয়। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয় 6 বছরের শিশু হিন্দ রজব। দর্শকের এই ছিল আমাদের দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।